ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। বার্তায় মর্মান্তিক এই ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘটনায় শোক জানিয়ে শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এই বিষয়ে একটি ঐক্যমত্য হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে বিএনপি ও অন্তর্বর্তী সরকার কেউ কারো শত্রু না। একটি পক্ষ দূরত্ব তৈরির অপচেষ্টা চালাচ্ছে, সে অপচেষ্টা বৈঠকের মধ্য দিয়ে ব্যর্থ হতে যাচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। তবে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা, যাতে এখনও সম্মতি জানায়নি বিএনপি। ডিসেম্বরেই নির্বাচন চায় দলটি। এ অবস্থায় লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি। বিশ্লেষকরা বলছেন, ওই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদ সহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে অবসান হতে পারে সব দ্বিধা দ্বন্দ্বের। মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, গণতন্ত্রে উত্তরণের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে যেরকম দায়িত্বশীল একটা ভূমিকা এখানে আমরা দেখব, একইভাবে সরকারের কাছ থেকেও আমরা মনে করি যে একটা দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই সংকটটার একটা গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা আসবেন। গোটা দেশবাসী বৈঠকটির দিকে তাকিয়ে তাই তা কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করে সুযোগ নেওয়ার ষড়যন্ত্রে আছে পতিত ফ্যাসিস্টরা। যারা কর্তৃত্ববাদকে ফিরিয়ে আনতে চায় তারা যেভাবে সরকার বিরোধী অবস্থানটাকে হাইলাইট করছে বা বিএনপিকে সরকারের সাথে বিএনপি এবং সরকারের মধ্যে এক ধরনের মতবিরোধ তৈরি করে উপস্থাপন করছে, এইটা আসলে একটা তৃতীয় পক্ষের কাজ, বিএনপিরও কাজ না, সরকারের কাজ না। ঐক্যতে যদি চির ধরে তাহলে আমাদের শত্রু দেশরা এটার অ্যাডভান্টেজ নেবে। তো সেটা তো সবারই মাথায় রাখা দরকার। এবং এই যে বৈঠকটা হবে ওনাদের, এই এক বৈঠকেই সব কিছু সলভ হয়ে যাবে তা তো না। এটা একটা বলা যেতে পারে যে ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। এপ্রিলের আগে বা পরে যে কোনো সুবিধামতো সময়ে নির্বাচনের বিষয়ে দুপক্ষের মধ্যে ঐক্যমতের আশা করছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তারেক রহমান যে কোনো দিন দেশে ফিরতে পারেন, এতে কোনো বাধা নেই। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা করোনা সংক্রমণ ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। ওনার তো দেশে ফিরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের না যে কোনো সময় দেশে, ওনারা যে সময় যে সময় উনি মনে করবেন সেই সময় দেশে। বিভিন্ন সীমান্ত দিয়ে আরো ৮২ জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে সিলেটে ৫৩, সুনামগঞ্জে ১৭ ও লালমনিরহাটে আটক হয়েছে ১২ জন। বিজিবি জানিয়েছে, বুধবার রাত থেকে ভোর পর্যন্ত সিলেটের জৈন্তাপুরে ৪০ জনকে এবং কোম্পানিগঞ্জ সীমান্তে ১৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩০ শিশু ও ১৮ জন নারী রয়েছে। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে ১৭ জনকে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয়কে পুশিনের পর আটক করা হয়েছে। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এছাড়া হাতীবান্ধা সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিন করা হয়, তবে বিজিবি ও স্থানীয়রা তাদেরকে ভারতীয় অংশে ফেরত পাঠায়।
রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে, এখন বাংলাদেশ ঢুকতেছে, বাংলাদেশের জনগণ বিজেপি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। 5 জন এদিকে বলে ঢুকছিল, তারপর ঢুকের পর এই আমাদের এদিকের বিডিআর নিয়ে এসে এদিকে ঢুকিয়ে দিছি। ভারতে বসবাস করা বাংলাদেশিদের যেভাবে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে তা অমানবিক। এ নিয়ে ভারতের হাই কমিশনারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিকে বিএসএফের নিয়মিত পুশিন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাস্টার প্ল্যানের অংশ হিসেবে দেশটি এসব কাজ করছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা বেড়েই চলেছে। বৃহস্পতিবারও ৭৭ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে সিলেটে ৫৩ জন ও সুনামগঞ্জে ১৭ জন। লালমনিরহাট সীমান্তে আটক করা হয় ৭ জনকে। গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, এভাবে পুশিন কোনো সমাধান হতে পারে না, ভারতকে সঠিক চ্যানেলে এই কাজ সম্পাদন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা ঠিক জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এদিকে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুশিনের প্রতিবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিদিন যেভাবে পুশিন চলছে তাতে এটি ভারতের মাস্টার প্ল্যান হতে পারে বলে মন্তব্য করেন তিনি। ভারতের লোক তাদেরকে বিদেশি বলে বাংলাদেশে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। একটা মাস্টার প্ল্যান নিয়ে এই কাজগুলো করছেন কিনা এটা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে, আঞ্চলিক মানুষের মধ্যেও এই প্রশ্নগুলি দেখা দিয়ে। ভারত বাংলাদেশকে সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে দেখে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। চ্যালেঞ্জ করে আপনারা পুশিনের মতো কাজ করছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শনিবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সুপ্রিম কোর্টের প্রধান গেট, বিচারপতির বাসভবন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। এছাড়া বিভিন্ন দাবি আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়কে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ১৪ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। ঈদের ছুটিতে ভোগান্তি বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। সেবা নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক কর্মচারীরা ঈদের ছুটিতে থাকায় সেবায় বিঘ্ন ঘটছে। শনিবার থেকে সেবা স্বাভাবিক হবে বলে আশা কর্তৃপক্ষের। শ্যামলীর বাসিন্দা গার্মেন্টস কর্মী শিউলি বেগম ডাক্তার দেখাতে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন সকাল ৭টায়। ৫ ঘন্টা পর বেলা 12:30টার পরও পরীক্ষার টাকায় জমা দিতে পারেননি। এবার সিরিয়ালে দাঁড়াইছি, এখন পর্যন্ত ভিতরে টাকাও জমা দিতে পারি নাই। আবার এখন পর্যন্ত এই যে আলতা কর্ম বা এক্সরে দিচ্ছে তাও করতে পারতেছি না। এখন যাবো কি আসবো, দেখা আছে ৪০০-৫০০ লোক আছে। শিক্ষার্থী সাদিয়া এসেছেন ফার্মগেট থেকে। তার মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তি পোহাতে হয়েছে অনেককেই। সকাল ৭টা থেকে সিরিয়ালে দাঁড়ায় আছি, এখনো তো রোগী দেখার কোনো নামই নাই। সিরিয়ালেও সামনের দিকে আগাচ্ছে না। তো যে পরিস্থিতি দেখতেছি, গরমের ভিতরে যারা রোগী দেখাইতে আসছে মনে হচ্ছে তারাই রোগী হয়ে যাবে। সারাদিন খালি সিরিয়ালে যাইতেছে, দিন কোনো ফায়দা হইতেছে না। আজকে যদিও বা এখানে কাউন্টার টাকা জমা দেই, কিন্তু আজকে আর পরীক্ষা হয়তো হবে না। ওখানে যাই দেখবো পরীক্ষা নেওয়া শেষ। কর্তৃপক্ষ বলছে, কয়েকদিন ঈদের ছুটি থাকায় বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। শনিবার থেকে সব চিকিৎসক কর্মচারী কাজে যোগ দিলে পরিস্থিতির উন্নতি হবে। এটা আমরা টাইম টু টাইম সবসময় সার্ভিল্যান্স পরিদর্শনের মাধ্যমে চেষ্টা করি কিভাবে রোগীদের টাইমটা আরও কমানো যায়, মানুষের দূর দূরান্ত রোগীগুলো যাতে কোনো ভোগান্তি, এটা আমরা প্রতিনিয়ত এই চেষ্টাটা করি।
ঈদের ছুটি শেষ না হওয়ায় কোনো কোনো হাসপাতাল চলছে শিফট ডিউটিতে, তাই বাড়তি চাপ নিতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। 5, 9 এবং 12 তারিখে বিশেষ ব্যবস্থাপনায় হসপিটাল বহির্বিভাগটা খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মোতাবেক ছুটি শুরুর পূর্বেই আমরা একটা ডাক্তারদেরকে রোস্টার করে বিভিন্ন জায়গায় দায়িত্ব বন্টন করে দিয়ে যাই। টানা ছুটির সময় চিকিৎসায় ভোগান্তি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটিতে বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী বহু মানুষ। অনেক এলাকা ঘুরেও মিলছে না খাবারের সন্ধান। ব্যবসায়ীদের দাবি, ছুটিতে ক্রেতা কম থাকায় লোকসান গুনতে হয় তাদের। তবে আগামী শনিবার ছুটি শেষ হলে ক্রেতার চাপ বাড়বে এবং হোটেল রেস্তোরাঁও খুলবে পুরোপুরি। ঈদের লম্বা ছুটিতে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। এ কারণে বন্ধ রয়েছে রাজধানীর মতিঝিল, উত্তরা, বিমানবন্দর সহ বিভিন্ন এলাকার বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ। ঈদ উদযাপনে পরিবারের সদস্যরা ঢাকার বাইরে থাকলেও জীবিকার তাগিদে রয়ে গেছেন অনেকেই। রেস্তোরাঁ বন্ধ থাকায় ভোগান্তিতে ও বিপাকে পড়েছেন তারা। বিশেষ করে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন পরিবহনের চালক, ব্যাচেলর এবং মেসের বাসিন্দারা। হোটেল বন্ধ আছে, এই সমস্যাটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। দ্বিতীয় কথা, আমরা 7 দিনে কাজ করে টাইম মতো খাবার পাচ্ছি না। লিস্ট নিয়ে ঘুরতেছি জায়গা জায়গায়। একবার ওইখানে গেছি, এখন চিন্তা করছি পুরান ঢাকা যাবো। ঈদের ছুটিতে বাড়িতেও গেছি না, এখন ফুডেল সব কিছু বন্ধ। এখন আমরা একটা ফুডেল পাইছি, এখন অনেক দূর থেকে আসিয়া এই খাবার নিয়ে যেতেছি। তবে যে অল্প কিছু খাবারের হোটেল খোলা রয়েছে সেগুলোতে এই সময়টা ক্রেতা কম থাকায় আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার থেকে এসব হোটেল রেস্তোরাঁয় চাপ বাড়ার আশা তাদের। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করতেছে, খাবার নিতেছে। যেরকম মনে করছিলাম এবার তা না, তাই লং টাইম বন্ধ বেশি পাওয়াতে মানুষ বেশিরভাগ চলে এসেছে ঢাকার থেকে আর কি। তা আমরা সব বছরই খোলা রাখি, এর চেয়ে বেশি হয় কাস্টমার। মহাজনরা এরকম আশা করতেছে যে আপনার শনি রবিবার থেকে কাস্টমারের চাপ বাড়বে আর কি। ঈদ উল আজহা উপলক্ষে জুনের 5 থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 37.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। রোববার থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সহসাই কমছে না ভ্যাপসা গরম। মে মাসে কিছুটা আগাম বৃষ্টিপাত হলেও পরে কমে যায় মেঘের আনাগোনা। বাড়তে থাকে তাপমাত্রার পারদ। মৌসুমি বায়ু কম সক্রিয় হওয়ায় ঝরছে না বৃষ্টি। এ কারণে কয়েকদিন ধরে রাজধানীতে অস্বস্তিকর ভ্যাপসা গরম। সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, রিকশা চালক কিংবা দিনমজুরকে তীব্র গরম উপেক্ষা করে নামতে হচ্ছে জীবিকার খোঁজে। অতিরিক্ত গরম পড়তেছে, গরমে কুলাইতে পারতেছি না, গাছতলায় এসে বসে রয়েছি, কোনো যাত্রী নাই রোডে ঘাটে। বাসায়ও টিকতে পারি না, রাস্তার যে পরিস্থিতি এটার অভাবে আসছি, তো খেপ টেপেরও তো অবস্থা অনেক খারাপ। 3 দিন ধরে রাজশাহীতে তাপমাত্রার পারদ 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরম বাতাস ও প্রচণ্ড রোদে নাকাল নগরবাসী। খুলনায়ও 2 দিন ধরে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বাড়ছে গরমজনিত অসুস্থতা। একই অবস্থা রংপুর, চুয়াডাঙ্গা ও লালমনিরহাটে। যদি আবহাওয়া ঠান্ডা না হয় তাহলে মানুষের চলাফেরা করতে একটু বেশি অসুবিধা হবে। গরমে অবস্থা মানুষের খারাপ, কাজ কাম করবো কি, ঘামাইতে ঘামাইতে শেষ। রোববার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে সহসায় ভ্যাপসা গরম কমার নেই সুখবর। এখন ভারী বৃষ্টি বলবো না, তার কারণে আমরা আশা করছি একটা স্পেল শুরু হবে রবি সোমবারের দিক থেকে। শুরু হওয়ার পরে বোঝাবো। তবে হ্যাঁ, ওই স্পেলে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। তবে আমরা এখনও এটা বলছি, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ভারী বর্ষণের সতর্কতা জারি করি। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলে কিছুটা সহনীয় হবে ঢাকা এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি। তবে উত্তরাঞ্চলে তীব্র গরম থাকবে আরও কয়েকদিন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জে পর্যটকবাহী নৌযান থেকে হাওরের প্লাস্টিক বর্জ্য ফেলা, উচ্চস্বরে মাইক বাজানো সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। এ বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মানছেন না পর্যটক এবং সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে বিপুল পর্যটক সমাগম হওয়ায় বেড়েছে দূষণের মাত্রা। এর মধ্যে হাওরে বর্জ্য ফেলা এবং জোরে মাইক বাজিয়ে গণ উপদ্রব সৃষ্টির দায়ে
6 ট্রলার এবং হাউসবোটকে 15,000 টাকা জরিমানা করা হয়। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সারি ঘেঁষে অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর। সবুজ পাহাড় আর নীল জলরাশির টানে সারা দেশ থেকে সুনামগঞ্জে ছুটে আসেন শত শত প্রকৃতিপ্রেমী। টাঙ্গুয়ার হাওরে পর্যটনের নতুন মাত্রা যোগ করতে 6 বছর আগে চালু হয় হাউসবোট। বর্তমানে 300টির নিবন্ধন থাকলেও চলাচল করে প্রায় 600টি হাউসবোট। স্থানীয়রা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে হাওরে পর্যটকবাহী নৌযান চলাচল ও বিভিন্ন বর্জ্য ফেলায় এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। একটু লোক আইতেছে, মনে করুন আমরা নিষেধ দিচ্ছি, নিষেধ দিল মানা না, এরা যে আনি পালাইতেছে। যদি প্রত্যেকটা হাউসবোটের মধ্যে নির্দিষ্ট একটা ডাস্টবিন রাখে তাহলে আমাদের মনে হয় সবারই ভালো। পর্যটনের নামে যে অবস্থাপনাটা চলছে এবং হচ্ছে কি এখানে পরিবেশ দূষণ হচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, এটা দেখাটা খুবই জরুরি। পাশাপাশি এখানে হাউসবোটগুলো আছে, এই হাউসবোটগুলো আসলে নীতিমালা মানছেন না। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম মানা না হলে করা হচ্ছে জরিমানা। হাউসবোটদের যে মালিক আছে তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, আপনারা ছোট্ট একটা 1.5 মিনিট 2 মিনিট একটা টিভিসি করেন। আমার হাওরে যদি পর্যটক আসতে হয়, তারা যদি মানে এইখানে ঘুরতে চায়, তাহলে তাদেরও একটা গাইডলাইন থাকা উচিত, এই 1.5 মিনিট 2 মিনিটে বলা যে আপনি এই করতে পারবেন, এই করতে পারবেন না। দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হিসেবে চিহ্নিত টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের আরও কঠোর নজরদারি চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সট্রা। ধন্যবাদ।